জামাত যে বাংলাদেশের জাতীয় সংসদে একটি ভালো সংখ্যক আসন নিয়ে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করলো, সেই জায়গা থেকে ভারতের অবস্থানটি আসলে কি, ভারত কি মনে করছে? জামাতের রাইজটা একটা সাইড থেকে আহ, হুমকি হিসেবে দেখাটা পরের কথা, কিন্তু আপনাকে মেনে নিতে হবে। কেমন? দ্বিতীয়ত হচ্ছে যে জামাত নিয়ে অসুবিধের জায়গাটা আমাদের আহ, ভারতের পক্ষ থেকে যেটা আছে সেটা হচ্ছে যে রাজনীতিটা যদি বাংলাদেশের ভেতর হয় তাহলে আমাদের ডিল করতে অসুবিধে নেই, কিন্তু রাজনীতির সুতোটা যদি অন্য কোনো জায়গায় থাকে, জামাত ঠিক কি জন্যে হয়েছে, তার আলটিমেট এইম কি, এটা পরিষ্কার হওয়া দরকার। আমার মনে হয় জামাতের যে লিডারশিপ আছে তারা আগামীতে এগুলো পরিষ্কার করবে। আপনি দেখেছেন যে ভারতের হাই কমিশনার কিন্তু জামাতের প্রধানের সঙ্গে দেখা করেছেন। হুম। সুতরাং আমার যেটা মনে হয়, পোস্ট 2024 পলিটিক্স একটা কয়েকটা পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে যে আহ, দুটো পার্টির সিস্টেম ছিল, বিএনপি আওয়ামী লীগ, এই সিস্টেমটা আমার মনে হয় ডিসরাপ্টেড হয়েছে। কতটা ডিসরাপ্টেড হয়েছে এটা আমরা এখনই বুঝতে পারবো না, কারণ যখন ফুল একটা ইনক্লুসিভ বা পার্টিসিপেটরি ইলেকশন হবে তখনই আমরা জানবো। তো আপাতভাবে দৃষ্টিভঙ্গিতে ভারতকে এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আছে, এবং বেটার অল্টারনেটিভ বিএনপিকে নিয়ে ভারত কাজ করতে এবং তাদের কাছে যথেষ্ট সিট আছে, 2/3 মেজরিটি আছে। সঙ্গে জামাতকে নিয়ে থাকতে হবে, কারণ ভারত চায় না যে বাংলাদেশ আনস্টেবল থাক। এটা একটা প্রথম একটা দিক, যে যদি বাংলাদেশে ভায়োলেন্স হতে থাকে, যদি ঝামেলা হতে থাকে, তাহলে সেটা আমাদের কাম্য নয়। সেটা যেদিকেই হোক, বিএনপির দিকে হোক, জামাতের দিকে হোক, আওয়ামী লীগের দিকে হোক। তো সেই সেই হিসেবে দেখতে গেলে পরে থ্রেট হিসেবে দেখা নয়, একটা রিয়ালিটি হিসেবে দেখা। কিন্তু আপনি বলছেন যে দ্বিদলীয় রাজনীতির জায়গা থেকে আপাত দৃষ্টিতে বেরিয়ে এসেছে এবং একটা ইনক্লুসিভ নির্বাচন হলে পরবর্তীতে কি হয় সেটি নিশ্চয়ই আরো ভালো অ্যাসেস করা যাবে। আহ, সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি যে আওয়ামী লীগের আহ পুনর্বাসনের ক্ষেত্রে ভারত কি, মানে ভারতের একটি রোল রয়েছে, এটি ওপেন সিক্রেট, যদিও বলাটা বা প্রশ্নটা অন্যরকম মনে হতে পারে অনেকের কাছে। সেই জায়গা থেকেই আহ ভারত আসলে কি ভাবছে আওয়ামী লীগকে নিয়ে এই মুহূর্তে, নাকি সব ধরনের চিন্তা ভাবনা আপাতত বাদ দিয়ে দিয়েছে? না, 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 বাদ কেন দেবে? আহ, কারণ দেখুন, প্রশ্নটা আমি ভারত কি ভাবছে প্রসঙ্গে আসার আগে একটা একটা আপনাকে ছোট্ট, লেট মি শো ইউ আ মিরর। যে বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশে কখনোই যে ক্ষমতায় থাকছে সে সবটা নিয়ে নিচ্ছে এবং আরেকটা পার্টিকে সে কিন্তু বার করে দিচ্ছে সিস্টেম থেকে। কেমন? আপনি যদি অতীত বিএনপি সরকারের সময় হাসিনার ওপর গ্রেনেড হামলা দেখেন, হাসিনা সরকারের সময় বিএনপিকে চেপে দেওয়া দেখেন, বিএনপির লোকেরা যে ভারতে আশ্রয় নিয়েছিল, এটা তো এটাও ওপেন সিক্রেট। ওরা বলে না, আমি বলছি, আওয়ামী লীগেরটা বলা হয়। তো যে পার্টির মুখপত্রই ছিল। তো এখন এই পরিস্থিতিতে, এই যে পরিস্থিতিটা বাংলাদেশের, এটা আমাদের কাম্য না, কারোর কাছে কাম্য হতে পারে না। আমরা চাইবো যে পলিটিক্সটা বাংলাদেশের ঘরের ভেতর থাক, তাহলে এটা স্টেবল হবে। দেশটা আগে স্টেবিলিটি চাই, তারপরে তো আমার কাকে পছন্দের প্রশ্ন। তো সুতরাং প্রথমত আওয়ামী লীগকে ফিরতে হবে। তার কারণ হচ্ছে, আওয়ামী লীগকে সেই সংখ্যাটা কত আমরা এখনই বলতে পারছি না, কিন্তু সংখ্যাটা যে খুব বড়, আওয়ামী লীগ একটা লয়াল সাপোর্টার বেস আছে সেটা জানা আছে। লোয়েস্ট ভোট শেয়ার আওয়ামী লীগের 25%, সুতরাং আমরা 25% ধরেই এগোতে পারি। তারা আছে বাংলাদেশে। তো আপনি চাইবেন যে পলিটিক্যাল রেজলিউশন হোক, রাদার দ্যান যে মারামারি করুক লোকেরা, কারণ আপনি চেপে রাখলে একদিন ওটা রিভোল্ট করবেই ওরা। তাই চাই, সুতরাং আওয়ামী লীগকে ফিরতে হবে। এটাতে বাংলাদেশের কারো অসুবিধে হোক আর না হোক, আওয়ামী লীগকে ফিরতে হবে। এখন এই পলিটিক্যাল রেজলিউশনটা দরকার। আপনার সঙ্গেই শ্রীলঙ্কায় হয়েছে, নেপালে হয়েছে, সেখানেও আপনি যদি পপুলেশনের বেসিসে ডেথ দেখেন,
দেখবেন আপনার 840 অফিসিয়াল ডেথ। শ্রীলঙ্কায় আমার একটা হিসেব করেছিলাম, পপুলেশন নেপালে পপুলেশন প্যারিটিতে 560 দাঁড়াচ্ছে। আমি শ্রীলঙ্কারটা হিসেব করিনি, আমি নিশ্চিন্ত পপুলেশন প্যারিটিতে ওরকমই একটা বড় নাম্বার হবে। তো তাহলে পরে আপনারই শুধু একার ঘটেছিল তা নয়, কিন্তু একমাত্র আপনার ক্ষেত্রে আপনার দলের লোক বিদেশে পালিয়ে গেছে, দলের লোকের উপর মামলা, চুপ, প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর ওদের ওখানে উল্টো হয়েছে। ওরা শ্রীলঙ্কায় এমপিকে মারার জন্য প্রোটেস্টারদের ফাঁসি হয়েছে। নেপালে ইলেকশন হয়ে সরকার আসছে এবং সব দল আছে, সেই ওলি কেপি ওলি সবাই আছে। তো এই যে পরিস্থিতিটা, আমরা চাই প্রাথমিকভাবে এই পরিস্থিতিটা হোক বাংলাদেশে, যেখানে সবাই ফেরত যাক। তো সুতরাং বাংলাদেশের যারা পলিটিক্যাল প্লেয়ার্স এই মুহূর্তে আছে, তাদেরকেও এই রিয়ালিটিটা বুঝতে হবে যে এইভাবে বেশি দিন চলবে না। ফলে ভারত যেটা করবে সেটা হচ্ছে দুদলকে এক জায়গায় বসিয়ে দেওয়ার কাজটা, এইটুকু হুম। কাজ ভারতের। না, সেই উদ্যোগ ভূমিকা ভারতে এখনো রয়েছে। আমি অবশ্যই, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে যদি আমরা আবার সেই প্রশ্ন রাইজ করি যে ভারত কেন বাংলাদেশে ইন্টারনাল পলিটিক্সে ইনভলভ হচ্ছে, ইন্টারফেয়ার করছে? নিশ্চয়ই করতে পারেন। প্রথম কথা হচ্ছে ভারত, আপনি যদি ভারতের কাছে ঘরে যান, তাহলে ভারতের দোষ নেই। বিএনপি যখন সালাউদ্দিন সাহেব আমাদের এখানে ঘরে এসে ঢুকেছিলেন, তাহলে তখন আমাদের যেটা করা উচিত ছিল ওনাকে হাত পা বেঁধে ছুঁড়ে বাংলাদেশে ফেলে দেওয়া। জামাত যখন 71-এর পর, জামাত যখন পালিয়ে এসে আমার এখানে ছিল, আমাদের উচিত ছিল তাদেরকে ধরে বেঁধে মেরে ফেলে দেওয়া। তো এটা প্রবলেমটা, মূল সূত্রটা বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতি যদি বাংলাদেশের রাজনীতি থাকে, তাহলে বাইরের লোক আসে না। দ্বিতীয়ত হচ্ছে বাইরের ইন্টারফিয়ারেন্স, যেটা আপনি যদি ইন্টারফিয়ারেন্সের জায়গা বলেন, তাহলে আপনাকে ইউএস কি ইন্টারফিয়ার করে না? সেটা একটা শক্তি হিসেবে সব সময় করবে, সেটা আলাদা প্রশ্ন। আজকে ইউএস আপনাকে যে চুক্তিগুলো ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে, সেটা ইন্টারফিয়ারেন্স না? যে ডিফেন্স ডিল ওরা চাইছে, সেটা তো পরিষ্কার ইন্টারফিয়ারেন্স হবে। আপনি চীনের কাছ থেকে কটা অস্ত্র কিনেছেন, কোথায় রেখেছেন, সব সব ওকে বলতে হবে। কেন বলতে হবে? তো সুতরাং এটা সেটা আলাদা প্রশ্ন। এই মুহূর্তে আপনি যেটা নিয়ে আলোচনা করছেন, আমি এর মধ্যে ইন্টারফিয়ারেন্স দেখছি না। আপনার ঘরটা যেন, আপনার ঘরের সমস্যাটা যেন আপনার ঘরেই থাকে, এই কাজটা ভারত করছে একটা প্রতিবেশী হিসেবে। বিএনপি সরকারের বিষয়ে একটু আসি। যে আমরা তো প্রথমে বললামই যে অবশ্যই বিএনপি ওয়েলকাম জানিয়েছে আগে থেকে, নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন ভারত স্পষ্ট করেছে, এবং নির্বাচনের পর তো ওয়েলকাম জানাবেই। কিন্তু এর মধ্যে বাংলাদেশে একটি বিষয় নিয়ে বেশ তোলপাড় চলছে, বা শুরুতেই এটি রাইজ করেছে এই প্রশ্নটি, যে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের মন্ত্রিসভায়। এবং অনেকের ধারণা আহ এটি যুক্তরাষ্ট্রের চাপে করা হয়েছে। অনেকে বলেন যে না, তার দক্ষতা যোগ্যতার জায়গা থেকে দেওয়া হয়েছে। অনেকে আবার মনে করে যে ভারতের কোনো বিশেষ সমর্থনে হয়তো তিনি এই জায়গাটি নিয়ে নিয়েছে, যেহেতু তিনি অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল আমাদের দেশে, অন্তত ইউনূস সরকারের সময় থেকে। আহ এবং আনন্দবাজার একটি রিপোর্ট করেছে নির্বাচনের দিনই সম্ভবত, যে ভারত সতর্ক দৃষ্টি রাখছে। আহ ভারতের সতর্ক দৃষ্টি রাখার আসলে এখানে কি রয়েছে, দু একটি বিষয় মানে এইখানে বিতর্ক সৃষ্টির সঙ্গে সঙ্গে। শেষ প্রশ্নটা আগে নেই, সতর্ক দৃষ্টি বাংলাদেশের ওপর রাখতেই হবে। আপনার দেশে যে পরিমাণ ফরেন প্লে এবং যে পরিমাণ আমি বলবো কোয়েশ্চেনেবল ফরেন প্লে, সেটা আপনি দেখতে পেয়েছেন। আহ, আমাদের কোনো রাষ্ট্রপ্রধান বা তার ছেলে এলে আমাদের কিছু বলার নেই, কিন্তু তার সঙ্গে কারা আসছে, টিকা আসছে এরদোগানের ছেলের সঙ্গে। তো এই যে এবং এবং আপনার দেশে কথা উঠছে, আমি জানি না বা বাংলাদেশের সঙ্গে অতীত হিস্টোরিক টার্কির সঙ্গে কি টাইজ আছে, অটোমান সাম্রাজ্যের বাংলাদেশে কি প্রভাব ছিল, এটা নিয়ে আমার জানা নেই, কিন্তু কথা উঠছে যে আমরা নাকি মানে টার্কির ভাই টাই টাইপের কি একটা কথা। তো আমি দেখলাম ডাকসুতে, যারা শিবিরের তারা বলেছে। তো
এখন এই পরিস্থিতিতে আমি রিজিওনাল পাওয়ার, আশা করি এটা নিয়ে কেউ কোনো দ্বিমত নেই, এবং আমার সিকিউরিটি দেখার দায়িত্ব আমার। সুতরাং বাংলাদেশের উপর অবশ্যই ভেরি ক্লোজ আই রেখে যেতে হবে, কারণ গন্ডগোল আপনি জানেন গত 1.5 বছরে কি কি ঘটেছে। হাসিনা ভালো কি খারাপ এটার বিচার আপনারা করবেন, কিন্তু আমাদের দিক থেকে হাসিনার সময় যে টেররিস্ট, তাদের যে চেপে রাখা হয়েছিল, তাদের যে জেলে ভরা হয়েছিল, এটা আমরা জানি। কিন্তু আমরা গত 1.5 বছরে দেখেছি যে তারা রাস্তায় লাফাচ্ছে। আপনার আল কায়দার পতাকা নিয়ে, আইসিসের পতাকা নিয়ে আপনার ওখানে কবার দেখা গেছে 1.5 বছরে? বহুবার, বহুবার। সুতরাং সিচুয়েশন ভালো না, সুতরাং সেটার দিকে আমাকে নজর রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এবার প্রশ্নে আসি যে আপনি বলেছেন ফরেন মিনিস্টার সম্পর্কে। দেখুন, আপনার দেশের শেষ আমার হিসেবে ইন্ডিপেন্ডেন্ট সরকার ছিল হাসিনা সরকার, আমার হিসেবে। হুম, হুম। আহ, আমি যতদূর জানি সে ভারতেরও বহু কথা শুনতো না, আশা করি আপনিও সাংবাদিক হিসেবে জানবেন। কিন্তু এখন ইউনূস সরকার এসে যে পরিবর্তনটা ঘটিয়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে একটা কন্ট্রাক্ট স্টেট, ক্লায়েন্ট স্টেট, নট কন্ট্রাক্ট, ক্লায়েন্ট স্টেট বা ভেসেল স্টেটে পরিণত করার দিকে এক ধাক্কায় এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। ফলে বাংলাদেশে আপনি যদি কোনো একটা দেশের দিকে, আমেরিকার দিকে একেবারে গিয়ে শুয়ে পড়েন আমার এলাকায়, সুতরাং আমি আপনাকে রেজিস্ট করবই। শুধু আমি করব না, চীনও করবে, রাশিয়াও করবে। সুতরাং বাংলাদেশের এখনকার সমস্যাটা হচ্ছে এটা। এবার কাকে ফরেন মিনিস্টার বাছছে? সাধারণত ফরেন মিনিস্টার বাছার সময় তার ফরেন মিনিস্টারের কাজ কি? সারা পৃথিবীতে তার মানে লোককে কনভিন্স করা, সেল করা, মার্কেট করা, তাই তো? হুম, হুম। তাহলে সেই ফরেন মিনিস্টারটাকে অ্যাকসেপ্টেবল হতে হবে অন্যান্য দেশে, কেমন? তো সেক্ষেত্রে আমি কিন্তু এক্ষেত্রে হাসিনা সরকারের সঙ্গে মেলালে, হাসিনা সরকারের সময় যেটা হতো সেটা হচ্ছে হাসিনার যে হাসিনা নিজে একরকম করতো। আপনি দেখুন হাসিনার কতগুলো লোক ফরেন অ্যাফেয়ার্স দেখতো, কেমন? গওহর রিজভী সাহেব দেখতেন, সালমান এফ রহমান দেখতো, হাসিনা নিজে দেখতো, মোমেন সাহেব দেখতেন, আরেকজন ছিলেন, আমি নামটা ভুলে যাচ্ছি, উনি। তো এটা আবার অন্য গন্ডগোলের বিষয়, খুবই শাহরিয়ার গন্ডগোল। আলম। না, ওই আরেকজন যে প্রতিমন্ত্রী ছিলেন মোমেন সাহেবের আন্ডারে, যিনি শাহরিয়ার আলম। শেষ। হ্যাঁ, শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম শাহরিয়ার আরেকজন আলম। আছে। হ্যাঁ। তো যাই হোক, এতগুলো লোক, এটা একটা গন্ডগোল, এটাও ঠিক সিস্টেম না। এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যতদূর জানি যে বিএনপির একটা দুর্বলতা হচ্ছে আমেরিকা, এবং একই সঙ্গে বিএনপির এই মুহূর্তে বাংলাদেশের ওপর আমেরিকার চাপ বিরাট। যদি তাই হয় তাহলে তার কাউন্টার চাপও থাকবে, ভারতের দিক থেকে থাকবে, চীনের দিক থেকে থাকবে, কোনো সন্দেহ নেই। সেটা আপনি ইন্টারফিয়ারেন্স বলুন আর না বলুন। তো সেক্ষেত্রে খলিলুর রহমানকে বাছার দুটো কারণ থাকতে পারে, আমি তো জানি না কেন বেঁচেছে। এক, বিএনপির কাছে তার থেকে ভালো রিসোর্স নেই যে দেশগুলোকে সামাল দিতে পারবে। দুই, আহ, যে আহ, ইউনূস সরকার যা করে গেছে, বিএনপি সরকার এখনো অবধি তার কন্টিনিউয়েশন, বহিরঙ্গ কিছু বাদ দিন, অনেক ক্ষেত্রে কন্টিনিউয়েশন আছে। সেটা কতটা বেরোতে পারবে আগামী দিনের, কারণ যে কারণে আমি বললাম যে আপনি খুব ভালো করে জানেন, বা একটা ভিডিও বেরিয়েছিল বাজারে, লিকড কনভারসেশন, যে ইউএস জামাতকে সাপোর্ট করছে। কেমন? হুম, হুম। ইন্ডিয়া যেমন বিএনপিকে সাপোর্ট করেছে, তেমনি ইউএস এর জামাত সাপোর্ট ছিল, এবং সেটা আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললেই জানতে পারবেন। হ্যাঁ ভোটের জন্য ছিল, আমেরিকান মিশন থেকে হ্যাঁ ভোটের জন্য বলা হয়েছিল, এবং জামাতের জন্য বলা হয়েছিল। কেমন? তো এই দুটো যদি ঠিক থাকে, সুতরাং এখন এই আমার মনে হয় যে এই টানাপোড়েনগুলোর মাঝখান থেকে ওনাকে নিতে হয়েছে বা নেওয়া হয়েছে, যেটাই সত্যি হোক। কোনটা হয়েছে আমি জানি না। যেহেতু আপনি বলছেন যে ডক্টর খলিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে বা যুক্তরাষ্ট্রের চাপেই বিএনপি তাকে দিতে বাধ্য হয়েছে ক্যাবিনেটে,
ভারতের পক্ষ থেকে কি মানে আমি যদি একটু জানার চেষ্টা করি যে আপনি কতটুকু জানেন যে ভারত সরকারের পক্ষ থেকে কোন ধরনের আপত্তি আছে কিনা? আপত্তি আছে কিনা আমি জানবো না বা জানা নেই, কারণ আমার মনে হয় না যে বিএনপি সরকার এই মুহূর্তে এমন কোনো কাজ করবে যেটা ভারতের সঙ্গে সংঘাতপূর্ণ। এক, দুই, বিএনপি সরকারে কাকে মন্ত্রী করা হলো এটা আমার কাছে খুব বড় বিষয় নয়, যদি না আমি জানি যে সে আমার ইন্টারেস্টের এগেইনস্টে কাজ করবে। কেমন? হুম, তিন, এই দ্বিতীয় বিষয়ে আমার জানা নেই। তিন, আপনি দেখবেন সেই যে ইউনূস সাহেব যেবার গেট ক্র্যাশ করে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবার চেষ্টা করলেন ব্যাংককে, সেই সময় দোভাল সাহেবের সঙ্গে খলিলুর সাহেবের মিটিং হয়েছে। পরবর্তীতে খলিলুর সাহেব ডিসেম্বর মাসে ভারতে এসেছিলেন এবং ঠিক তার পরপরই যখন খালেদা জিয়ার মৃত্যুর পর যখন আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্কর উড়ে গেলেন, ওখানে গিয়ে কিন্তু সরকারের সঙ্গে দেখা করেননি, কিন্তু উনি যে গেছিলেন খালেদা জিয়ার কাছে, সেখানে হুম, আপনার খলিলুর রহমান এবং আসিফ নজরুল ছিলেন। সুতরাং একটা কমন ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি বারবার, যে খলিলুর রহমানের সঙ্গে কিন্তু আমার এস্টাবলিশমেন্টের একটা যোগাযোগ আছে কোথাও। কেমন? সুতরাং আনঅ্যাকসেপ্টেবল শব্দটা আমি জানি না, কিন্তু মানে অ্যাকসেপ্টেবল কিনা জানি না, কিন্তু আনঅ্যাকসেপ্টেবল নয় সেটা দেখা যাচ্ছে, কারণ বারবার যোগাযোগ হয়েছে ইউনূস সাহেবের সঙ্গে, বা আপনি ভেবে দেখুন ফরেন মিনিস্টারের সঙ্গে। ফরেন মিনিস্টার, বাংলাদেশের ফরেন মিনিস্টার যিনি ছিলেন এর আগে হুম, ইউনূস হুম, হুম। সাহেবের সময়, তার সঙ্গে সাইড লাইনে চুপচাপ কথা হয়েছে এদিক ওদিক, সেটা আমরা জানি, কিন্তু তিনিও কিন্তু বিশেষ অ্যাক্সেস পাননি, অফিসিয়ালি তো পানইনি, খালি খলিলুর সাহেব পেয়েছেন। কেমন? সুতরাং এটা একটা পয়েন্টার হিসেবে আপনি নিতে পারেন। আমার শেষ প্রশ্ন, যে বিষয়টা জানতে চাই, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার জন্য যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নানান ধরনের চেষ্টা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অনেকেই মনে করেন যে যুক্তরাষ্ট্র এবং ভারত একই দৃষ্টিভঙ্গিতে এই অঞ্চলের স্বার্থগুলো দেখছে, যার যার স্বার্থের মধ্য দিয়ে দুজনের একটা অভিন্ন দৃষ্টি আছে। আবার মাঝে মাঝে আমরা দেখতে পাই যে কোথাও কোথাও মতবিরোধ তীব্র আকার ধারণ করে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেই দৃষ্টিতে দেখছে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শুল্ক চুক্তি বাংলাদেশের হয়েছে, এসবের মধ্য দিয়ে ভারত কি ভিন্ন কোনো দৃষ্টিতে দেখছে তার স্বার্থের জায়গা থেকে বাংলাদেশকে? নাকি যুক্তরাষ্ট্র এবং ভারত একই দৃষ্টিভঙ্গি পোষণ করছে এখনো পর্যন্ত? না, প্রথম শেষ প্রশ্নটার উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারত কোনো স্বামী স্ত্রী নয়, কোট আনকোট আপনাদের দেশের একজন মন্ত্রী বলেছিলেন হাসিনা সরকারের। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মায়ের পেটের ভাই নই, যমজ ভাইও নই। কেমন? জি। আমার থেকে অনেক বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে দাদাগিরি করতে চায়, এটাও বাস্তব তার শক্তির কারণে। হুম, হুম, কিন্তু একই সঙ্গে ভারত রাইজিং পাওয়ার, মোটে 10 বছরের ভেতর 11 নম্বর ইকোনমি থেকে 4 নম্বর ইকোনমি, আগামী বছর 3 নম্বর ইকোনমি। আপনি দেখছেন কি পরিমাণে মিলিটারি অ্যাকুইজিশন হচ্ছে এবং আমাদের কি কি লক্ষ্য। সুতরাং পৃথিবীর নীতিতে আপনি যেই না শক্তিশালী হবেন, সেটা আরেকটা শক্তিশালী দেশ কখনোই তার ভালো লাগে না, এটা নিয়ম। তো আমার স্বার্থ আমাকে দেখতে হবে, এবং আপনি জেনে রাখবেন যে এই অঞ্চলে সংঘাত থাকবেই, স্বার্থের সংঘাত। হুম, হুম, কেমন? দ্বিতীয়ত হচ্ছে যে আহ, আমেরিকার সঙ্গে বাংলাদেশ কি চুক্তি করেছে, সেটা মূলত ট্যারিফ চুক্তি। হুম, হুম, এই ট্যারিফ চুক্তি নিয়ে আমার খুব বেশি কিছু চিন্তার নেই, কারণ এতে ক্ষতি যা শুধু বাংলাদেশে। কেমন? আহ, আপনাকে কি করবে, বাংলাদেশে আমেরিকা বিদ্যুৎ পাঠাতে পারবে না, তেল পাঠাতে গেলে 45 দিন আসতে হবে। জি। কেমন? তুলো পাঠাতে গেলে 45 দিন আসতে হবে। যাই করুক, আমার কোনো চিন্তা নেই, কিন্তু যা হবে বাংলাদেশের হবে। আমার চিন্তা কোথায় আছে, বাংলাদেশ যত উইক হবে। দেখুন, হাসিনা সরকার যে পড়ে গেছে সেটা শুধু একটা কতগুলো লোক রাস্তায় দাপাদাপি করেছিল বলে পড়েনি। দাপাদাপির মূল ক্ষেত্রটা তৈরি হয়েছিল 2022 সালের মাঝামাঝি থেকে অর্থনৈতিক হুম, মন্দা। হুম, ঠিক। এবং আপনি মনে রাখবেন এই মন্দা চলছে কিন্তু,
আরো তীব্রতর হচ্ছে। সুতরাং বাংলাদেশে যদি মন্দা আরো তীব্রতর হয়, তাহলে তাতে আমার অসুবিধে আছে, কারণ বাংলাদেশ আনস্টেবল হবে। সেটা ভারতের দেখার বিষয়। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশ যদি ভেসেল স্টেট হয় আমেরিকার, কেমন, যদি এমন কোনো চুক্তি করে যেটা আমার ডিফেন্স সিকিউরিটির বিরুদ্ধে, তাহলে অবশ্যই আমার বলার আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এমন কোনো চুক্তি করে যেটা আমার যে শত্রু তার অসুবিধে হবে, তাহলে আমি কিছু বলবো না, ঠিক আছে করুক। জি। হ্যাঁ, এইরকম একটা পরিস্থিতি। আহ অবশ্যই আমরা মোটামুটি অনেকখানি ক্লিয়ার আপনার বক্তব্যের মধ্য দিয়ে যে আমরা কোন অবস্থানে আছি, ভারত কোথায় আছে। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক প্রতিম রঞ্জন বোস আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, দর্শক আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।